ফজলুর রহমান সাহেব আগাগোড়া যার আওয়ামী লীগ সেই লোকটি এখন বিএনপির কাঁধে চড়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ধ্বংস করছে না, বরং তিনি বাংলাদেশের মানুষের সাথেও তামাশা শুরু করে দিয়েছেন। আমি ভেবেছিলাম এই লোকটি নিয়ে আর কোনো কথা বলবো না, আর প্রয়োজনীয়তা নেই। যার ইএনএফসি তার, তিনি কি করবেন কি করবেন না সেটা আমার দেখার বিষয় নয়। আর বিএনপি তাকে নিয়ে কতটুকু ভালো থাকবে থাকবে না সেটাও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম যারা আছেন তারাই সিদ্ধান্ত নেবেন। কিন্তু আমার কাছে মনে হচ্ছে এই লোকটা এখন আর বিএনপির সম্পদ না, এখন সমগ্র বাংলাদেশের দুশ্মনে পরিণত হয়েছে এবং বাংলাদেশের একটি ঐতিহ্য সম্মিলিত আলেম ওলামা ইসলামপন্থী নাগরিক, বিশেষ করে আওয়ামী বিরোধী যেই সংখ্যাগরিষ্ঠ জনগণ রয়েছে তার বিরুদ্ধাচরণ করাই এখন দৈনন্দিন কাজ শুরু করেছেন এই ফজলুর রহমান সাহেব। আপনারা জানেন বিগত দিনেও বিভিন্ন মন্তব্য করে তিনি বাংলাদেশের মানুষের কাছে বিতর্কিত হয়েছেন, কিন্তু সাম্প্রতিক সময় আবার তার বেশ কিছু বক্তব্য নতুন করে বাংলাদেশের মানুষের কাছে আলোচনায় এসেছে। আলেম ওলামা নিয়ে এসেছে, মাদ্রাসায় পড়ানো নিয়ে এসেছে, আলেমদের ওয়াজ নসিহাত নিয়ে এসেছে। আলেমরা টাকার কারণে ফতুয়া আবার নতুন করে দিতে পারে, 1 টাকার চেয়ে আর 1 টাকার পরিমাণ বেশি হলে তারা ফতুয়া চেঞ্জ করে দিতে পারে, এরকম মন্তব্য এসেছে। মাদ্রাসায় কাউকে পড়াবেন না, মাদ্রাসায় যারা পড়ে তারা সমাজের সবচেয়ে ছোট, একেবারে খারাপ, মানে এত বিশ্রী ভাষায় তার মন্তব্যগুলো এসেছে যেটার জবাব আসলে না দিলে বাংলাদেশের জাতি ক্ষতিগ্রস্ত হবে। আপনাদের নিশ্চয়ই মনে আছে আমাদের বাংলাদেশে একটা সময় ছিল যে বাংলাদেশের মূল্যবোধের বিরোধিতা করে কোনো কবি, সাহিত্যিক, সাংবাদিক এই মানুষরা কখনোই জনগণের কাছে গ্রহণযোগ্য হতে পারত না। কিন্তু নিশ্চয়ই এই ফজলুর রহমান সাহেব বিএনপির মতো একটি ভালো দলের কাছে বিক্রি করে নিজে এই দলটার সুনাম নষ্ট করে এই দলের পরিচয় বহন করে তিনি এখন এই অপকর্মগুলো করে যাচ্ছেন। কারণ বিএনপির বিরুদ্ধে তো সাধারণত সমাজের সকল নাগরিক না, বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি জনপ্রিয় দল, বাংলাদেশের জনগণের কাছে বারবার নির্বাচিত একটি দল, যেই দলের প্রধানমন্ত্রী থেকেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, প্রেসিডেন্ট থেকেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, 3 বার ক্ষমতায় এসেছেন। এর বাহিরেও সব মিলে এই দলটি স্বাধীনতা থেকে শুরু করে আজ পর্যন্ত বাংলাদেশের একটি সার্বজন গ্রহণযোগ্য জনপ্রিয় দল। এখন এই মানের অপরাধী ফজলুর রহমান টাইপের যে অপরাধ তিনি করছেন, তিনি যে কথাগুলো বলছেন, এই কথাগুলো তসলিমা নাসরিন বলার কারণে কিন্তু তসলিমা নাসরিন বাংলাদেশে নাই। এই কথাগুলো অনেক সাহিত্যিকরা কথা বলার কারণে আপনার তাদের বিরুদ্ধে কিন্তু মিছিল হয়েছে, মিটিং হয়েছে, আলোচনা হয়েছে, তাদেরকে বাংলাদেশের জনগণ ধিক্কার জানিয়েছে এবং অনেকেই তাদের সেই জায়গায় শাস্তি কিন্তু পেয়ে গিয়েছে। কিন্তু আমি একটা লোককে বারবার দেখছি তিনি উচকে দিচ্ছেন, এবং এই উচকে দেওয়ার মধ্যে আমি কোনো নতুনত্ব পাচ্ছি না যে এই উচকে দেওয়ার মধ্য দিয়ে বিএনপির কোনো বিশাল উপকার করছেন বা কোনো একটা দলকে ক্ষমতায় আনছেন বা কোনো একটা বিশেষ উদ্দেশ্যে কাজ করছেন, সেটা আমার মনে হচ্ছে না। আমার কাছে মনে হচ্ছে তার উদ্দেশ্যটা ভিন্ন অ্যাঙ্গেলে, সরাসরি পার্শ্ববর্তী দেশের একেবারে বেতনভুক্ত আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো যে তাকে কোনো না কোনো গোয়েন্দা সংস্থা বিভিন্ন জায়গা থেকে টাকা দিয়ে পয়সা দিয়ে পালে, এবং এই টাকা পয়সাটা তার কাছে এমপি, মন্ত্রী, সমাজের মানুষের মূল্যায়ন এর চেয়ে অনেক হাজার গুণ বেশি। তিনি চিন্তা করেন যে এই জিনিসগুলো তো আমার উদ্দেশ্য না, আমার উদ্দেশ্য যে উদ্দেশ্য পারপাস সাফ করানোর জন্য এই মানুষগুলোকে মানে তাকে নামানো হয়েছে সেটাই তিনি দায়িত্ব পালন করছেন। এক সময় আওয়ামী লীগকে দিয়ে এই পারপাসগুলো আওয়ামী লীগ এই পার্শ্ববর্তী দেশ এই আওয়ামী লীগকে দিয়ে সার্ভ করেছে, এবং আজকের তাকে দিয়ে আবার এই বাংলাদেশে এই অপকর্ম করাচ্ছে। এবং শুধু তাকে নয়, বিএনপির মধ্যে লুকিয়ে থাকা আরো বেশ কয়েকজন নেতা রয়েছেন, যেই নেতারা একেবারেই 5 তারিখের পর থেকে হুবহু আওয়ামী লীগের ভাষায় কথা বলে বাংলাদেশের মানুষের কাছে বিএনপিকে যেমন অপমানিত করছেন, ছোট করছেন, তার চেয়েও বড় ক্ষতি করছেন বাংলাদেশের সভ্যতা সংস্কৃতির উপরে। আমি প্রায়ই প্রশংসা করতে গিয়ে বলি, বাংলাদেশে যদি আজকের এই কওমি আলেমরা না থাকতেন, এত হাজার হাজার শিক্ষা প্রতিষ্ঠান যদি আজকের বাংলাদেশে গড়ে না উঠত, কত মানুষ, সে গরিব হোক, ধনী হোক, ছোট হোক, বড় হোক, আমরা তো মানুষ, এই মানুষের বাচ্চাগুলো কোথায় পড়তেন, কোথায় গিয়ে মানুষ হতেন?
তারা কোথায় গিয়ে আশ্রয় গ্রহণ করতেন, কত গরিবের সন্তান, কত মধ্যবিত্ত পরিবারের সন্তান। ওনাদের চুলকানি ওঠে এই প্রতিষ্ঠানগুলো দেখলে। এই প্রতিষ্ঠানগুলো তো তোমার টাকায় চলে না, এটা বাংলাদেশের জনগণের টাকায় চলে। এই প্রতিষ্ঠানগুলোতে যারা পড়তে যায় সে তো তোমার সন্তান না, যার সন্তান সে চিন্তা করবে পড়বে কি পড়বে না, খাবে কি খাবে না। বাংলাদেশের এমন কোনো জেলা উপজেলা গ্রাম পাবেন না যেই গ্রামের বাসাবাড়িতে এখনো আলেম ওলামা, মসজিদের ইমাম কারি সাহেব, সেখানে আপনার কি বলে মানে লজিন থাকে না কিংবা খায় না, থাকে না। এই লজিন কি কেউ জোর করে খায়? আপনি দেখাতে পারবেন বাংলাদেশের কোনো মাইকওয়ালা, কোনো বাদ্যওয়ালা, কোনো সমাজের যে কোনো প্রফেশনের ব্যক্তি অ্যাকসেপ্ট শিক্ষক ছাড়া কোনো মানুষ কোনো জায়গায় খুব একটা লজিন কেউ রাখে? স্বার্থটা কি? মানুষ কাউকে লজিনে রাখে তারও একটা স্বার্থ, যে একটু সব হবে, একটু ভালো কাজ করছি, মানুষটা আমার বাচ্চা কাচ্চা পড়াবে, দিনের কথা বলবে, এই তো। তো বাংলাদেশের যেখানে তন্দ্রে তন্দ্রে এইরকম কার্যক্রম সিদ্ধ এবং জনগণ প্রসিদ্ধ এই কার্যক্রম চলছে, সেখানে ফজলুর রহমানরা মাদ্রাসায় ছাত্র পড়ানো, মাদ্রাসায় ভর্তি হলে কি সমস্যা, মাদ্রাসার ছেলেদের কি সব উদ্ভট আচরণমূলক বক্তব্য তিনি দিয়েছেন, যা আমি রিপিট করতে গিয়ে মাদ্রাসাকে আলেমকে অপমান করতে চাই না। এদেশের কোনো আলেম ওলামা ফতুয়া দিতে গেলে কিংবা মাহফিল করতে গেলে, হাদিয়া নিতে গেলে, তাফসির করতে গেলে কোথাও কি চেয়ে বসে আপনার টাকা নেয়? এবং যদি কেউ চেয়ে বসেও নেয়, ধরেন তর্কের খাতিলে যে কয়েকজনে দেয়, তো মানুষ কি বোকা যে যে চাবে তাকেই দিয়ে দিবে? সে ওই মানের লোক বিদায় তাকে কেউ 5 লাখ কেন 10 লাখ দিবে, হেলিকপ্টারে চড়াবে, বিমানে চড়াবে। তোমার কষ্ট পাওয়ার কারণটা কোথায়? বরং তোমরা চাঁদাবাজি করো, সন্ত্রাসী করো, মানুষের সম্পদ লুণ্ঠন করো, অন্যায় আচরণ করো, সেইগুলো তোমরা ঢাকার জন্য এখন আলেমদের সামনে, আলেমদের চরিত্র নিয়ে খেলা করা শুরু করেছো। আমি বিএনপির নীতি নির্ধারণী ফোরামকে বহুবার রিকোয়েস্ট করেছিলাম এই লাইভের মাধ্যমে। আমার তো আর অত বড় শক্তি নেই যে আমি সরাসরি কাউকে ফোন করলেই হয়ে যাবে, কিন্তু আমি আমার প্রতিবাদ করেছিলাম এই সব মানুষ দিয়ে আর যাই হোক দলের কোনো কল্যাণ হবে না। এসব মানুষ দিয়ে দলের বিশাল উপকার হবে, সেটা হচ্ছে দালালি যদি করার প্রয়োজন হয়, কোনো দেশের যদি তাবেদারি করতে হয়, কারো এজেন্ডা বাস্তবায়নের যদি গোপন চুক্তি আপনাদের সাথে থেকে থাকে, তাহলে ঠিক আছে, এই মানুষরা তার জন্য ফিট, কারণ এরা ওদের দালাল হয়েই এই কথাগুলো বলছে। কয়েকদিন আগে সে সমালোচনা করতে গিয়ে হেলিকপ্টারে কেন আলেম ওলামা চড়বে, মাহফিল কেন ঘরে ঘরে হচ্ছে, আজকের কালকের 2-1টি বক্তব্য শুনলে অবাক হয়ে যাবেন। কি করে এখনো তিনি স্বপ্ন দেখেন যে এদেশের ভাষা থাকলে, সংস্কৃতি থাকলে আওয়ামী লীগ ফিরে আসবে, আওয়ামী লীগ আবার বাংলাদেশে ফিরে আসবে। এই বলছে এই লোক আওয়ামী লীগ নাকি বাংলাদেশের সাথে, মানে বিএনপির যতটুকু তিনি ক্যাম্পেইন না করছেন তার চেয়ে আওয়ামী লীগের ক্যাম্পেইন করছেন। আর আমার দুঃখটা ওই জায়গায়, বিএনপির ক্যাম্পেইন না করে আওয়ামী লীগের ক্যাম্পেইন করে বিএনপি করা যায়, আর বিএনপির ক্যাম্পেইনও করবেন, আর পাশাপাশি আপনি একটু জামাত ঘেঁষা, একটু ইসলামপন্থী, একটু হেফাজতপন্থী, একটু চরমনাইপন্থী আপনি কিছু বললে আপনি হয়ে যাবেন কট্টর জামাত, আপনি হয়ে যাবেন দেশ বিরোধী, আপনি হয়ে যাবেন স্বাধীনতা বিরোধী, আপনি আর বিএনপির কেউ থাকতে পারবেন না। এই তো শুরু হয়েছে খেলা। ইতিমধ্যে অনেকে এই সব অভিযোগ, আমি যেমন ভুক্তভোগী শুনছি মানুষের কাছ থেকে, দেখছি যে 5 তারিখের পরে এখন কিছু দুষ্ট চক্রের আস্ফালন বেড়েছে, যারা গত 16 বছর 2টি কথাও বলে নাই, জনগণের কথাও বলে নাই, দলের কথাও বলে নাই, খালেদা জিয়ার কথাও বলে নাই, তারেক রহমানের কথাও বলে নাই, এখন 2 লাইন জামাতের বিরোধিতা করছে বলেই সার্টিফিকেট পেয়ে যাচ্ছে তিনি, তাহলে আমাদেরই লোক হবে। বাপরে বাপ, এতটুকু বিশ্বাস রাখা উচিত ছিল যে বাংলাদেশে অন্তত আওয়ামী লীগ সে কারো বন্ধু হতে পারে না। আজকের এই আওয়ামী লীগকে প্রশ্রয় দিয়ে যারা যারা এই দলটার ভিতরে ঢুকিয়েবে এবং ঢুকিয়ে আগামী দিনের রাজনীতির সুযোগ করে দিবে, বিশেষ করে পদ পদবিতে বা বড় কোনো সুযোগ সুবিধায়, আমি নিশ্চিত করে বলতে পারি তারা যেদিন এই দল থেকে বিদায় নেওয়া লাগবে সেদিনই তারা বিদায় নেবে। যাই হোক, সেটা দলের সিদ্ধান্ত, দল কাকে রাখবে কাকে রাখবে না, কাকে নিয়ে আরাম করবে করবে না, একান্তই তাদের ব্যাপার। কিন্তু আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, এই ফজলুর রহমান সাহেব বাংলাদেশের স্বাধীনতাকে বিপন্ন করতে চায়, বাংলাদেশের ইসলাম ইতিহাস ঐতিহ্যকে নষ্ট করতে চায়, এবং এই ফজলুর রহমানের উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের যে কোনো মূল্যে আলেমদের সাথে
তার দলের যেমন বিরোধিতা শুরু করিয়ে দেওয়া, পাশাপাশি আলেম ওলামাকে একেবারে সেই আওয়ামী লীগের মতো করে জুলুম অত্যাচারে রাখার জন্য একটি নতুন ন্যারেটিভ তৈরি করতেই নেমেছেন এই ফজলুর রহমান। অতএব দেশবাসীকে সাবধান হতে হবে, প্রতিবাদী হতে হবে, অন্যায়কে অন্যায় বলতে হবে, ন্যায়কে ন্যায় বলতে হবে। আমি যেটা সবচাইতে স্বাচ্ছন্দ্য বোধ করি, আমি একটা দল করি, দলের পক্ষে অবস্থান নিয়েও ভালো মানুষদের প্রশংসা করবেন, এই নীতিটা অ্যাকসেপ্ট করলে দল সবচেয়ে বেশি জনপ্রিয় হয়। কিন্তু আমরা কেন জানি বুঝি না, দলের মানে আমার দল করছে তাই বলে তিনি যা ইচ্ছে তাই বলে যাচ্ছে, ওই লোকটাকেও থামাচ্ছি না, আর ওই ধরনের লোকগুলোকে প্রশ্রয় দিচ্ছি, দলের যে আরো 12টা বাজাচ্ছে সেটা মাথায় নেই। সংগ্রামী ভাইয়েরা, বাংলাদেশে এই ফজলুর রহমানদের অপতৎপরতা এটা একটি মাস্টার প্ল্যানের অংশ। আমি এটাকে হালকা হিসাবে দেখার কোনো সুযোগ মনে করি না। আমি মনে করি দেশবাসীকে সচেতন না হলে বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, আমাদের দেশের যে স্বাধীনতা, সার্বভৌমত্ব, আলেম ওলামা ইসলামিক নাগরিকদের যে একটি পদচারণা, সেটা ব্যাহত হবে। এবং ব্যাহত করার জন্য যতগুলো ন্যারেটিভ তৈরির কাজ চলছে, তার মধ্যে একটি প্রজেক্ট নিয়েছেন এই ফজলুর রহমান। আসুন সবাই সেই জায়গায় সতর্ক হই, সাবধানতা। এই তসলিমা নাসরিনের বন্ধুর স্থান আর যাই হোক অন্তত বাংলাদেশে হতে পারে না। আমি স্পষ্ট করে বলতে চাই, এই ফজলুর রহমান তসলিমা নাসরিনের উত্তরসূরি, এই তসলিমা নাসরিনের উত্তরসূরিকে বাংলাদেশ থেকে বিতাড়িত করে বাংলাদেশের স্বাধীন নাগরিকদেরকে নিয়ে স্বাধীন বাংলাদেশ গঠন করতে হবে। না হয় এই বাংলাদেশটা আবার ওই সকল দুষ্ট চক্রের হাতে সীমাবদ্ধ হয়ে দেশটাকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাবে। অনিমাদ্রাসার উপরে ক্ষিপ্ত, অনিবক্তব্যের উপরে ক্ষিপ্ত, অনেক ইমামকারী মুয়াজ্জিনের উপরে ক্ষিপ্ত, তো বাংলাদেশের মানুষটাকে কত বড় জঙ্গল কোথাকার! বাংলাদেশের সভ্যতা সংস্কৃতির সাথে মিশে আছে আলেম সমাজের নাম, সেই সভ্যতা সংস্কৃতি নিয়ে কত বড় নিষ্ঠুরতার পরিচয় দিয়েছে, ধিক্কারের পরিচয় দিয়েছে আজকের এই ফজলুর রহমান। ফজলুর রহমান চরম ধৃষ্টতার পরিচয় দিয়েছে। চুপ করে আর বসে থাকবেন না। আমি সারা বাংলাদেশের ইমামদেরকে, মুয়াজ্জিনদেরকে, কারীদেরকে আগামী শুক্রবারের মসজিদের প্রত্যেকটি খুতবা থেকে এই ফজলুর রহমানকে বাংলাদেশের জনগণের কাছ থেকে বিতাড়িত করার জন্য এবং জনগণের কাছ থেকে প্রতিবাদী ভাষা আজকে তার বিরুদ্ধে উচ্চারণের জন্য ইমাম খতিবদেরকে উদাত্ত আহ্বান জানাই, আপনারা আপনাদের বক্তব্যে সেটা বলবেন। এবং এক সপ্তাহের মধ্যে এই ফজলুর রহমানকে বাংলাদেশের আলেম সমাজের যেহেতু বিরুদ্ধাচরণ করছে, ক্ষমা না চাইলে বাংলাদেশ থেকে চিরদিনের জন্য তাকে ভিন্ন দেশে, তসলিমা নাসরিন যেখানে আছে সেখানে তাকে চলে যেতে হবে। কোনো কম্প্রোমাইজ নাই, ধান্দাবাজির জায়গা পাও না। তোমার ওই সকল গুণী না, তোমাদের ওই সকল দেখে রাজনীতি করি না। রাজনীতির একটা ক্লিন অবস্থান থাকতে হবে। শয়তানি করে বাংলাদেশে আর জায়গা পাবা না। বাংলাদেশের মানুষের কাছে একটি সমাজ সম্মানিত, তাদেরকে নিয়ে কি ভাষায় কথা বলে, কি নোংরা স্বভাবের মানুষ। একজন উপস্থাপিকা পাইলেই একেবারে গল 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 করে যা ইচ্ছা তাই বলে ফেলেন। বাহ, নিজের যে কত বড় দুঃসাহস, বলে যে আলেমদের কোনো সন্তান যেন কোনো নারীরা পেটে না নেয়। তোমার মতো দুশ্চরিত্র মানুষদেরকে নাকি পেটে নেবে নাকি? তোমাদের মতো দুষ্ট লোকদেরকে পেটে বসাবে নাকি? এদেশের মা বোনেরা এখন পর্যন্ত ঘরে ঘরে আলেমদেরকে পেটে রেখেছে, তৈরি করেছে, সন্তান হয়েছে বিদায় আজও বাংলাদেশের প্রত্যেকটি জায়গায়, প্রত্যেকটি স্থানে এখনো ভালো মানুষের অবস্থান আছে। তোমরা থাকলে বাংলাদেশটা এতদিনে শেষ হয়ে যেত। তসলিমা নাসরিনের বন্ধু হচ্ছে ফজলুর রহমান সাহেব। এই ফজলুর রহমান বাংলাদেশের আলেম বিদ্বেষী, ধর্মকে কটূক্তিকারী, ইসলামিক সভ্যতা সংস্কৃতির বিরুদ্ধাচারণকারী এবং বর্তমান সময়ের সবচাইতে বাংলাদেশ বিরোধী একজন ব্যক্তি যদি থেকে থাকেন, তার নাম এই ফজলুর রহমান। কত বড় দুঃসাহস! দেশের মা বোনদেরকে উদ্দেশ্য করে তিনি বলেন যে বাংলাদেশের কোনো মা বোন যাতে আলেমদের কোনো অবস্থায় তাদের কাছ থেকে গর্ভধারণ না করেন এবং আগামী দিনে তাদের কাছ থেকে কোনো সন্তান জন্ম না দেয়। আমি বরং ফজলুর রহমান সাহেবকে বলতে চাই, বাংলাদেশে আপনার মতো সন্তান ধারণ যাতে এই বাংলাদেশের কোনো মা বোনের পেটে না হয়, সেটাই হওয়া উচিত হচ্ছে প্রকৃত অর্থে দাবি। কারণ আপনি বাংলাদেশের মানুষের চিন্তা চেতনা, আদর্শ, সভ্যতার চরম ধিক্কৃতকারী একজন ব্যক্তি। আপনি এই আদর্শের বিরুদ্ধাচরণকারী একজন ব্যক্তি। বাংলাদেশের মানুষের কাছে আপনি এখন সবচাইতে ঘৃণিত একজন পাত্রে পরিণত হয়েছেন। আপনি এখন তসলিমা নাসরিনের বন্ধুতে রূপান্তরিত হয়েছেন। আপনাকে নিয়ে তসলিমা নাসরিন আনন্দিত, উচ্ছ্বাসিত, আবেগ আপ্লুত,
ফেসবুকে পোস্ট করে তসলিমা নাসরিন যখন আপনাকে নিয়ে আবেগ ঝাড়ে, তখন বুঝতে হবে বাংলাদেশের একমাত্র বন্ধু হচ্ছে আপনার তসলিমা নাসরিন, আর বাংলাদেশের সমগ্র জনগোষ্ঠী আপনার শত্রুতে রূপান্তরিত হয়েছে। আপনি তসলিমা নাসরিনের পক্ষে পর্যন্ত কথা বলতে গিয়ে যে তসলিমা নাসরিনকে এদেশ থেকে চলে যেতে হয়েছে, তসলিমা নাসরিন কি কারণে গিয়েছে আমি গতকালকে বলেছিলাম, সেই একই কারণ অতিরিক্ত আপনি করে ফেলেছেন। কিন্তু আজ অবধি পর্যন্ত এদেশের কোনো ইসলাম প্রিয় জনতা কিংবা এদেশের সাধারণ নাগরিকরা এখনো আপনার বিরুদ্ধে ফুঁসে ওঠে নাই, কারণ আপনি এমন একটি দলের ছায়াতলে বসে অবস্থান করছেন, ওই দলটাকে মানুষ এখন পর্যন্ত খারাপ মনে করে না, বিএনপি জনমানুষের দল, কিন্তু এই দলটাকে আপনি বিক্রি করে সামনে রেখে তারপরে সকল অপকর্ম করে যাচ্ছেন। আমি চরমভাবে ধিক্কার জানাই, আলেম বিদ্বেষী মানসিকতার ধিক্কার জানাই। আপনার কত বড় স্পর্ধা, আপনার দেশের আলেমদেরকে বলছেন 500 টাকা দিয়ে 1000 টাকা দিয়ে তাদের ইতিহাস পাল্টিয়ে দেওয়া যায়, তাদের ফতুয়া পাল্টিয়ে দেওয়া যায়। আলেমদের নামে মিথ্যাচার করতে 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 বাংলাদেশের সকল ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান তাদের বিরুদ্ধে পর্যন্ত আপনি বিষোদ্গার করেছেন। মাদ্রাসায় পড়াতে আপনি নিষেধ করেন, উৎসাহ প্রদান করেন যে মাদ্রাসায় কোনো অবস্থায় যাতে কেউ না যায়। মাদ্রাসার শিক্ষার্থীরা গরিব, মুসাফির, খয়রাতি, মাদ্রাসার শিক্ষার্থীরা ওখানে ঢুকে আর ওখান থেকে শিক্ষক যেভাবে বলে সেভাবে চলে। মাদ্রাসার শিক্ষার্থীরা নাকি বাংলাদেশের কোনো ভালো কিছু করতে পারে না। অথচ আপনাকে মনে রাখা উচিত, বাংলাদেশের সিংহভাগ এখন পর্যন্ত মানুষ এই মাদ্রাসায় টাকা দিয়ে তার সন্তানকে, আত্মীয় স্বজনদেরকে, তার পরিবারকে, পরিজনকে, এবং বাংলাদেশের অবশ্যই একটি অবহেলিত শ্রেণী, মধ্যম শ্রেণী, উচ্চ শ্রেণী সহ সব শ্রেণীর নাগরিকরাই এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পড়ে। কেউ দুনিয়াবি স্বার্থে পড়ায়, কেউ আখিরাতে স্বার্থে পড়ায়, কেউ ছেলেটাকে ভালোর জন্য পড়ায়, কেউ ছেলেটাকে কোনো কিছু অর্জন নয় আল্লাহর সন্তুষ্টির জন্য পড়ায়। সেটা তার একান্ত ব্যক্তিগত ব্যাপার। আপনি কোন সাহসে সেই শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বিষোদ্গার করছেন, মিথ্যাচার করছেন? আলেমদের বিরুদ্ধে কথা বলতে গিয়ে আপনার ঠোঁট একটু বাঁকায় না? আপনার এখন বন্ধুতে রূপান্তরিত হয়েছে তোফায়েল আহমেদ, আপনার বন্ধুতে রূপান্তরিত হয়েছে আওয়ামী লীগ, আর এরাই তো আসলে আপনার প্রকৃত বন্ধু। আপনার তো প্রকৃত বন্ধু এই দেশের বিএনপি জামাত হওয়ার কথা নয়, কিন্তু আমার মনে হচ্ছে আপনি বিএনপির উপরে চেপে বসে শুধুমাত্র বেতন খাওয়ার জন্যই বসে আছেন। বিদেশ থেকে আপনাকে নিয়োগ দিয়ে দেওয়া হয়েছে যে এই দলের ভিতরে বসবি, ঢুকবি, দলের ভিতরে বসে যা ইচ্ছা তাই বলবি, দলটাকে বিপদগামী করবি, জনগণের কাছে বিতর্কিত করবি। আপনি এমন কিছু বক্তব্য রাখছেন যেই বক্তব্য আমরা প্রতিবাদ করেছি। গত 16 বছর পর্যন্ত আওয়ামী লীগের বিভিন্ন লোকেরা এই সকল বক্তব্য দিয়েছিল, সেই বক্তব্যগুলোর প্রতিবাদ আমরা করেছি। আজকের আপনি সেই বক্তব্য দিয়ে যাচ্ছেন। আপনার কত বড় স্পর্ধা! এদেশের আলেম ওলামা কিভাবে থাকবে, কিভাবে খাবে, কার টাকায় চলবে? তোমার টাকায় চলে নাকি এদেশের কোনো আলেম? এদেশের কোনো আলেমের আজকের হাদিয়া কে কয় টাকা দিবে তোমার কাছে জিজ্ঞেস করেছে নাকি? বাংলাদেশের কোনো আলেমকে কেউ হাদিয়া দিলে সেটা কি তোমার বাপদাদার টাকা থেকে? বরঞ্চ তোমার চুরি করা, ডাকাতি করা, সন্ত্রাসী করা টাকা পয়সাগুলো আজকের বাংলাদেশের রাজনীতিবিদদের পকেটে, কিন্তু একমাত্র আলেম সমাজ যাদের এই চুরি করার টাকা নেই। আমার দুঃখ লাগে, রাজনীতি করতে হলে আপনাকে গুতিয়ে গুতিয়ে আলেমদের এই সাবজেক্টে আসতে হবে কেন? আপনি রাজনীতি করবেন, ভোট চাইবেন, সব ঠিক আছে, আপনি একটা আদর্শ বিশ্বাস করতে পারেন, আপনি তসলিমা নাসরিনের বন্ধু হতে পারেন, যা ইচ্ছা সব করেন, আমার আপত্তি নাই, কিন্তু আপনাকে গুতাগুতি করতে হবে কেন আলেমদের সাথে? ফজলুর রহমান সাহেব স্পষ্ট বলে দিতে চাই, আপনার এই দুঃসাহসের মাত্রা বৃদ্ধি পেয়েছে। আপনার জিহ্বাকে সংযত করুন, আপনার মুখকে সংযত করুন। আপনি যে কোনো সময়, যে কোনো মুহূর্তে বাংলাদেশের মানুষের ভালোবাসায় তো মোটেই নাই, কিন্তু আপনি এখন বাংলাদেশের মানুষের সাথে যে বিশ্বাসঘাতকতা করছেন, আলেমদের সাথে বিশ্বাসঘাতকতা করছেন, সেটার কিন্তু জবাব এদেশের সাধারণ মানুষ দিবে। আমি স্পষ্ট করে বলতে চাই, আপনার মন চায় টকশোতে এসে উনি 2 লাইন জ্যামিতি, উনি পাটিগণিত, আর টকশোতে এসে উনি সায়েন্স নিয়ে বসেছে। মনে হয় যেন পৃথিবীতে আর কেউ সায়েন্স জানে না, কোরআন বিজ্ঞান আর কেউ জানে না, হাদিস কোরআন আর কেউ জানে না। উনি আবার আরবিতেও সেখানে 2-1 লাইন বলার চেষ্টা করছেন। এসব ধান্দাবাজি বন্ধ করুন। টকশোতে এসে আপনি কি ভাষায় কথা বলবেন? বিএনপিকে আমি জানতে চাই যে আপনি কি এই লোককে নিয়োগ দিয়েছেন একটা টকশোর ভিতরে ঢুকে? 30 মিনিটের টকশো হলে 25 মিনিটই আলেমের বিরুদ্ধে কথা বলে, 25 মিনিটই ইসলাম নিয়ে কথা বলে, ধর্মীয় কৃষ্টি কালচার সভ্যতা নিয়ে কথা বলে, এদেশের মোল্লা মৌলবীদেরকে কটূক্তি করে, এদেরকে বলে মোল্লার ইসলাম চলছে এদেশে।
তোর কিসের ইসলাম? আপনার মতো ইসলাম এদেশে কায়েম করবে? এদেশে আপনার মতো ইসলাম কায়েম করবে? এদেশের যেই সিস্টেমে এদেশের ইসলাম কায়েম হয়েছে, সেই সিস্টেমে এদেশের আলেম, কারি, হাফেজ, মুয়াজ্জিন, ইসলাম প্রিয় নাগরিক, রাজনৈতিক দলেরা কাজ করবে। তাতে আপনার সমস্যা কোথায়? আপনাকে নিয়ে প্রশংসায় ভাসছে তসলিমা নাসরিন, প্রশংসায় ভাসছে তসলিমা নাসরিনের ফেসবুক। বাংলাদেশে নাকি একমাত্র একজন ব্যক্তি আছে যার কথাগুলো পছন্দ হয় এই তসলিমা নাসরিনের, যে সাহসিকতা নিয়ে নাকি বক্তব্য দেয়, একমাত্র এই ব্যক্তিকেই নাকি তার পছন্দ। বাংলাদেশের নারী, বাংলাদেশের পুরুষ, বাংলাদেশের যে মানুষের যে অধিকার, সেটা এদেশের প্রত্যেকটি ধর্মপ্রাণ ধর্মীয় গ্রন্থ তারা সুনির্দিষ্টভাবে বন্টন করে রেখে গিয়েছে। আপনার আমার কিছু নেই। হিন্দুরা হিন্দুদের নিয়মে চলবে, মুসলমানরা মুসলমানদের নিয়মে চলবে, এর বাহিরেও যার অনিয়ম করতে মন চায় সে তার নিয়মে চলবে। কিন্তু আপনার মতো এই খোসাখুচি তো কেউ চায় না। আপনি কোন ভাষায় কথা বললেন? আপনি কোন ভাষায় আলেমদেরকে কটূক্তি করলেন? মাদ্রাসা শিক্ষার্থীদেরকে কটূক্তি করলেন, মাহফিলগুলোকে কটূক্তি করলেন, তাফসির মাহফিলগুলোকে কটূক্তি করলেন। আপনি আলেমদেরকে বিভিন্ন একেবারে ওল্ড ভার্সনে ফেলে দিয়ে আপনি আধুনিকতার পরিচয় দিচ্ছেন। আলেম ছাড়া তো জন্মই হয় না আপনার। কানে আজান দিয়েছে আপনার জন্মের পরে কে? মৃত্যুর পরে আপনার জানাজাটা কে পড়বে? আপনি যদি এত বুকে সাহস থেকে থাকে, লিখে যান আপনার মৃত্যুর পরে জানাজার প্রয়োজন নেই। এত যদি সাহস থেকে থাকে, লিখে যান যে আপনি এদেশের কোনো মোল্লাকারীর পিছনে নামাজ পড়বেন না। আপনার যদি এত বুকে সাহস থেকে থাকে, লিখে যান যে বাংলাদেশের কোনো ইমাম, কারি, হাফেজ, মুয়াজ্জিনের পিছনে আপনার নামাজ হয় না, ঈদের দিন আপনি নামাজেও আসবেন না, লিখে যান। ফজলুর রহমান সাহেব যা ইচ্ছা তাই বলবেন আর বাংলার মানুষকে বিভ্রান্ত করবেন, এটা হতে পারে না। আমি বাংলাদেশের জনগণকে আহ্বান জানাই, দায়িত্বহীন কণ্ঠে বলতে চাই, এরা হচ্ছে মূলত দালাল ভারতের, এবং এরা হচ্ছে মূলত তসলিমা নাসরিনদের উত্তরসূরি এবং কিট। এরা বাংলাদেশের জনগণের কেউ না। তসলিমা নাসরিন যেভাবে চায় বাংলাদেশকে চালাতে, ঠিক একই উপায়ে এই ফজলুর রহমান বাংলাদেশকে চালাতে চায়। অতএব এই ফজলুর রহমান আর তসলিমা নাসরিনের মধ্যে কোনো পার্থক্য নেই, বরং তারা হচ্ছে একে অপরের বন্ধু। সে কারণেই তসলিমা নাসরিন এই ফজলুর রহমানকে দিয়ে পোস্ট করে এবং এই আলেমদের বিষোদ্গার করতে যাওয়ার কারণে তসলিমা নাসরিনের প্রিয় বন্ধুতে রূপান্তরিত হয়েছে এই ফজলুর রহমান। অতএব সাবধান হতে হবে, আলেম সমাজকে জাগতে হবে, বাংলাদেশের প্রকৃত দেশপ্রেমিকদের জাগতে হবে। বিএনপির কাছে আমি স্পষ্ট বার্তা দিতে চাই, আপনার দলে এই লোকটাকে ঢুকিয়ে রেখে, পচা কুমোরটাকে রেখে তারপরে এই দলের আর কতটুকু নষ্ট করতে চান, পচাতে চান, নাকি আপনারাই ইচ্ছাপ্রবক দেশের আলেম ওলামার সাথে কোন একটি দেশের ষড়যন্ত্রে লিপ্ত হয়ে তারপরে সেই ফাঁদে পাড়া দিয়েছেন? না হয় এখনো ফজলুর রহমান বাংলাদেশের প্রায় 70-80% মানুষ যাদেরকে ভালোবাসে সেই আলেমদের বিরুদ্ধে কথা বলেই যাচ্ছে, আপনারা একটা তার শব্দ পর্যন্ত করছেন না। গতকালকে শায়েখ আহমদুল্লাহর একটি ভিডিও দেখেছি, এই বিষয় নিয়ে বিখ্যাত ব্যাখ্যা বিশ্লেষণ দিয়েছেন। নাম উচ্চারণ করা ছাড়া ওই বক্তব্য শুনলে শিক্ষা অর্জন করুন, আলেমদের বিরুদ্ধাচরণ করিয়েন না। অতএব এই ইসলাম এবং এই ধর্ম নিয়ে এবং ধর্মীয় মূল্যবোধ যারা রক্ষা করছে, সেই আলেমদেরকে নিয়ে যারা কটূক্তি করবে, তাদেরকে অন্তত আমরা কোনো জায়গায় স্থান দিতে পারি না। এ হচ্ছে ষড়যন্ত্রকারী, এ হচ্ছে পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছে, এ হচ্ছে জানে যে এমপিও হতে পারবে না, লিখে রাখেন ও এমপিও হতে পারবে না, কিন্তু ও নেমেছে এজন্য ও জানে যে এই দেশে দুটো কাজ করতে হবে। এক, বিএনপিকে ধ্বংস করতে হবে। দুই, বাংলাদেশের যেহেতু তিনি এজেন্ট হিসাবে নিয়োগ পেয়েছেন, আওয়ামী লীগের যে কাজগুলো রয়েছে সেই কাজগুলো তাকে দিয়ে চালানো হবে, তাকে দিয়ে চালানো হবে। এটা ভারতের একটি পরিকল্পনা। কারণ হচ্ছে দেশ থেকে আওয়ামী লীগ পালিয়ে গিয়েছে, এখন আওয়ামী লীগের কাজ চালাতে হলে বিএনপির নাম করে চালাতে হবে, অন্য দলের নাম করে চালাতে হবে। যেহেতু উনি একটি বড় দায়িত্বে আছে, উনি এই কাজটা করলে হালাল হয়ে যাবে। উনি একটু জামাত বিরোধিতা করে, উনি একটু ইসলামী আন্দোলনের বিরোধিতা করে, উনি একটু হেফাজতের বিরোধিতা করে কথা বলবে, আর তাতেই আপনার কাছে মনে হবে হ্যাঁ উনি তো একটু দলের বিরোধিতা করেছে, কিন্তু ওনার মূল উদ্দেশ্য যে ধর্মীয় সেন্টিমেন্টের উপরে আঘাত করা, সেটা আপনারা ভুলেই যাচ্ছেন। সারা বাংলাদেশের সবার উপরে উনি ক্ষিপ্ত, উনি হেফাজতের ইসলামের উপরে ক্ষিপ্ত, উনি বাংলাদেশ জামাত ইসলামের উপরে ক্ষিপ্ত, উনি চরমনার উপরে ক্ষিপ্ত, উনি বাংলাদেশের আজহারের উপরে ক্ষিপ্ত। উনি ভালো কার উপরে, উনি কার উপরে সন্তুষ্ট? উনি মাদ্রাসার উপরে ক্ষিপ্ত, উনি মক্তবের উপরে ক্ষিপ্ত, উনি ইমাম, কারি, মুয়াজ্জিনের উপরে ক্ষিপ্ত।
তো বাংলাদেশের মানুষটাকে, কত বড় জঙ্গল কোথাকার, বাংলাদেশের সভ্যতা সংস্কৃতির সাথে মিশে আছে আলেম সমাজের নাম, সেই সভ্যতা সংস্কৃতি নিয়ে কত বড় নিষ্ঠুরতার পরিচয় দিয়েছে, ধিক্কারের পরিচয় দিয়েছে আজকের এই ফজলুর রহমান। ভাবতেও অবাক লাগে, ভাবতেও অবাক লাগে 5ই আগস্টের পরে এখনো এই সকল কিছু কীটপতঙ্গ বাংলাদেশে রাজনীতি করছে আর আমাদেরকে সহ্য করতে হচ্ছে। ধিক্কার জানাই এই ফজলুর রহমানকে। বিএনপি থেকে যদি বহিষ্কার না করে তাহলে বিএনপির ব্যাপারে বাংলাদেশের জনগণ কি চিন্তা পোষণ করবে সেটা তারেক রহমান সাহেবকে ভাবতে হবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কাছে আহ্বান জানাই, এই সকল নালা নর্দমা থেকে উঠে আসা কীট পতঙ্গগুলোকে দিয়ে আর যাই হোক বাংলাদেশের সভ্যতা সংস্কৃতি টিকে থাকতে পারে না। এরা বাংলাদেশের দুশ্মন, এরা দেশের মধ্যে সংঘাত তৈরি করতে চায়, আলেমদের সাথে এদেশের সাহিত্যিক শিল্পী কবিদের সাথে সংঘাত তৈরি করতে চায়। অথচ বাংলাদেশের কোনো আলেম তো কারো শত্রু নয়, এদেশ সকলের। এদেশ একজন শিল্পী সাহিত্যিক কবি সকল নাগরিকদের খুঁচিয়ে খুঁচিয়ে হেফাজতে ইসলাম নিয়ে কথা বলছে, খুঁচিয়ে খুঁচিয়ে ধর্মভিত্তিক দলগুলোর বিরুদ্ধে কথা বলছে, খুঁচিয়ে খুঁচিয়ে আলেমদের বিরুদ্ধে কথা বলছে। তারপরে আপনাদেরকে আমাদেরকে সহ্য করে যেতে হচ্ছে। আমি স্পষ্ট বার্তায় বলতে চাই, এই তসলিমা নাসরিনের বন্ধুর স্থান আর যাই হোক অন্তত বাংলাদেশে হতে পারে না। আমি স্পষ্ট করে বলতে চাই, এই ফজলুর রহমান তসলিমা নাসরিনের উত্তরসূরি, এই তসলিমা নাসরিনের উত্তরসূরিকে বাংলাদেশ থেকে বিতাড়িত করে বাংলাদেশের স্বাধীন নাগরিকদেরকে নিয়ে স্বাধীন বাংলাদেশ গঠন করতে হবে। না হয় এই বাংলাদেশটা আবার ওই সকল দুষ্ট চক্রের হাতে সীমাবদ্ধ হয়ে দেশটাকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাবে। কথায় কথায় মুক্তিযুদ্ধ বিক্রি করে, মিথ্যাচারের জায়গা পায় না, চোর ডাকাতদের নিয়ে কথা বলে না, আওয়ামী লীগের তুষ্ট লোকদের নিয়ে কথা বলে না। ওনার কাছে এক্সাম্পল কথা বলতে গেলে সব আওয়ামী লীগের গৌরব উজ্জ্বল ইতিহাস ছাড়া উনি কিছুই জানে না। উনি আবার আওয়ামী লীগকে প্রত্যাবর্তন দেখতে চায়, ফেরত দেখতে চায়। কত বড় দুঃসাহস! তীব্র ভাষায় প্রতিবাদ জানাই, আপনাদেরকে প্রতিবাদী হওয়ার আহ্বান জানাই, ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাই। ফজলুর রহমান চরম ধৃষ্টতার পরিচয় দিয়েছে, চুপ করে আর বসে থাকবেন না। আমি সারা বাংলাদেশের ইমামদেরকে, মুয়াজ্জিনদেরকে, কারীদেরকে আগামী শুক্রবারের মসজিদের প্রত্যেকটি খুতবা থেকে এই ফজলুর রহমানকে বাংলাদেশের জনগণের কাছ থেকে বিতাড়িত করার জন্য এবং জনগণের কাছ থেকে প্রতিবাদীর ভাষা আজকের তার বিরুদ্ধে উচ্চারণের জন্য ইমাম খতিবদেরকে উদাত্ত আহ্বান জানাই। আপনারা আপনাদের বক্তব্যে সেটা বলবেন এবং এক সপ্তাহের মধ্যে এই ফজলুর রহমানকে বাংলাদেশের আলেম সমাজের যেহেতু বিরুদ্ধাচরণ করছে, ক্ষমা না চাইলে বাংলাদেশ থেকে চিরদিনের জন্য তাকে ভিন্ন দেশে তসলিমা নাসরিন যেখানে আছে সেখানে তাকে চলে যেতে হবে, চলে যেতে হবে, চলে যেতে হবে। কোনো কম্প্রোমাইজ নাই, ধান্দাবাজির জায়গা পাও না। তোমার ওই সকল গুণী না, তোমাদের ওই সকল দেখে রাজনীতি করি না। রাজনীতির একটা ক্লিন অবস্থান থাকতে হবে। শয়তানি করে বাংলাদেশে আর জায়গা পাবা না। বাংলাদেশের মানুষের কাছে একটি সমাজ সম্মানিত, তাদেরকে নিয়ে কি ভাষায় কথা বলে, কি নোংরা স্বভাবের মানুষ। একজন উপস্থাপিকা পাইলেই একেবারে গলগল গলগল করে যা ইচ্ছা তাই বলে ফেলেন। বাহ, নিজের যে কত বড় দুঃসাহস, বলে যে আলেমদের কোনো সন্তান যেন কোনো নারীরা পেটে না নেয়। তোমার মতো দুশ্চরিত্র মানুষদেরকে নাকি পেটে নেবে নাকি? তোমাদের মতো দুষ্ট লোকদেরকে পেটে বসাবে নাকি? এদেশের মা বোনেরা এখন পর্যন্ত ঘরে ঘরে আলেমদেরকে পেটে রেখেছে, তৈরি করেছে, সন্তান হয়েছে বিদায় আজও বাংলাদেশের প্রত্যেকটি জায়গায়, প্রত্যেকটি স্থানে এখনো ভালো মানুষের অবস্থান আছে। তোমরা থাকলে বাংলাদেশটা এতদিনে শেষ হয়ে যেত। ধিক্কার জানাই, শেম, শেম, শেম। প্রিয় দেশবাসী, আসুন ঐক্যবদ্ধ হই, এই সকল দুষ্ট চক্রের মুখোশ উন্মোচন করি এবং বাংলাদেশকে আমরা আবার একটি নতুন সুন্দর বাংলাদেশ গঠন করি। এনসিপির বেশ কয়েকজন নেতা কিংবা এনসিপির মানসিকতা ধারণ করেন, লালন করেন, সেই নেতারা হঠাৎ করে জামাতের সাথে দূরত্ব কেন তৈরি হচ্ছে বাংলাদেশের জনমনে এখন সেটাই প্রশ্ন। মূলত এনসিপি কি না বুঝে এই দূরত্ব তৈরি করছেন, না বুঝে শুনি এই দূরত্ব তৈরি করছেন বিশেষ একটি মাস্টার প্ল্যানের অংশ হিসেবে? আপনারা জানেন নিশ্চয়ই যে বাংলাদেশের 5ই আগস্ট সংগঠিত হওয়ার আগে শেখ হাসিনা প্রতিদিন যে শব্দ চয়ন করতেন তার মধ্যে একটি উল্লেখযোগ্য গালি ছিল রাজাকার। এবং রাজাকার না বলে তিনি সকালবেলার ব্রেকফাস্ট করতেন না, রাজাকার না বলে তিনি ইফতারিও করতেন না, কিংবা দুপুরের লাঞ্চ ডিনার কোনো কিছুই তিনি করতেন না। তো এই রাজাকার শব্দ চয়নটা করতে করতে এমন একটা পরিস্থিতি হয়েছে যে বাংলাদেশে সত্যিকার রাজাকার যারা
তাদেরকে গত 16 বছরে আমরা খুঁজে পাইনি। আমরা কিছু মিথ্যা বানোয়াট বিভ্রান্তমূলক মামলা দিয়ে হামলা দিয়ে যারা দেশপ্রেমিক নাগরিক সেই সকল মানুষদেরকে ফাঁসির কাস্টে ঝুলাতে দেখেছি, এবং বিশেষ একটি দলের লোকদেরকেই সেখানে ঝুলানো হয়েছে। অন্য কোনো মানুষদের প্রতি আওয়ামী লীগের সেই বিষয়টা নিয়ে কোনো অবস্থাতেই আগ্রহ ছিল না। কারণ যখনই তারা রাজাকারের তালিকা করতে যায় তখন তালিকায় বের হয়ে আসে আওয়ামী লীগের নাম, এবং আওয়ামী লীগের মন্ত্রী বলেছিলেন যে আমরা রাজাকারের তালিকা প্রকাশ করব কিভাবে, যখনই তালিকা করতে যাই আমাদের কাছের ব্যক্তিদের নাম চলে আসে। যাই হোক, সে ভিন্ন আলোচনা। যে আলোচনায় আসতে চাই যে এনসিপি হঠাৎ করে কেন এই আবার সেই পুরাতন পচা যে শব্দচয়নগুলো আওয়ামী লীগ করে আওয়ামী লীগ নিজেকে ধ্বংস করে গিয়েছে সেই শব্দচয়নের পিছনে মাঠে নেমেছেন। আপনারা মূলত জানেন যে বিভিন্ন গোয়েন্দা সংস্থার কাজ, বিশেষ করে বিদেশি গোয়েন্দা সংস্থা, ভারতের গোয়েন্দা সংস্থা, এদের কাজ হচ্ছে মাল্টিটাস্ক। এটা একদিকে বসে থাকবে না। একদিকে ইমাম তৈরি করবে, মুয়াজ্জিন তৈরি করবে, ওয়াইজিন তৈরি করবে। ওই ইমাম মুয়াজ্জিনকে দিয়ে ইমাম নিজেও জানবে না যে সে কি বলছে, মুয়াজ্জিন নিজেও জানবে না যে কোন টাইমে ভুলে আজান দিয়ে বসছে, ওয়াইজিন নিজেও জানবে না যে কি ওয়াজটা আসলে করে বসেছে। কিন্তু তার পিছনে এমন কিছু ইনফ্লুয়েন্স কাজ করে তৈরি করা হবে যে সময় মতো একটা ত্রুটি তার মুখ থেকে বের করা হবে। ওই ত্রুটিটা দিয়েই মূলত একটা সমাজের, রাষ্ট্রের একটা সৌন্দর্যতা নষ্ট করে দেওয়া হবে। ঠিক তেমনি ভাবে এনসিপি যে সবকিছু পরিকল্পিতভাবে করছে, জেনে শুনে করছে, তাদের নেতারা বুঝে শুনে করছে, তাও যেমন সত্য নয়, আবার কিছু লোকের এজেন্ডাই এইটা সেটার হিসেবেও তিনি করছেন, তাও সত্য। মানে এই দুটোই বাস্তব, যে কেউ জেনে করছেন, কেউ না জেনে করছেন। তো হঠাৎ করে জামাত নিয়ে যত না সমস্যা, তার চেয়ে বড় সমস্যা জামাতকে পারলে আবার যুদ্ধাপরাধী বানিয়ে দাও, মুক্তিযুদ্ধের বিরোধিতার শক্তিকারী একটি সংগঠন বানিয়ে দাও, এবং যেটা আওয়ামী লীগের হাসিনার ন্যারেটিভ তৈরি হওয়া সেটাকে জায়েজ করার জন্য মাঠে ময়দানে নামিয়ে দাও। তার মানে হাসিনা যে কাজগুলো করে গিয়েছেন, অপকর্মগুলো করে গিয়ে জনগণের কাছ থেকে ধিক্কৃত হয়েছেন, আবার এমন কিছু লোক তৈরি করো যারা এই বয়ানগুলো নতুন করে দিতে গিয়ে তখন ওই হাসিনার সেই অপকর্মগুলো আর অপকর্ম থাকবে না। তখন আপনার হৃদয়ে আরাম লাগা শুরু করবে যে ভালোই তো যাদের বিরুদ্ধে মিছিল করছি রাজাকার বলে, সে রাজাকারদের ফাঁসি হয়েছে, আমার সমস্যা কি? এই ফিলিংসটা এখন নতুন তৈরি করার জন্য ওই গোয়েন্দা সংস্থা ইতিমধ্যেই নেমে পড়েছেন, যার কিঞ্চিত এনসিপির কিছু নেতাদের বক্তব্যে আপনারা হয়তো পেয়েছেন। কিন্তু এনসিপি সবাই খারাপ নয়, কিংবা সবাইকে এই মাঠে নামানো হয় নাই। এনসিপির ভিতরে বহু দেশপ্রেমিক নাগরিক যারা দেশকে ভালো করতে চায়, দেশের জন্য লড়াই করতে চায়, এখনো করে যাচ্ছে। আমি তাদেরকে স্যালুট জানাই, কোনো সন্দেহ নেই। কিন্তু কিছু কিছু ব্যক্তিকে ইতিমধ্যেই এই কাজটি নিয়ে নামানো হয়েছে। আপনারা 5ই আগস্টের পরে একটু সূক্ষ্মভাবে খেয়াল করে দেখবেন যে বিএনপির কোনো নেতার পক্ষ থেকে কি এই ধরনের যুদ্ধাপরাধী ট্যাগ লাগিয়ে বক্তব্য দেয়া, শেখ হাসিনা যে ভাষায় গালি দিতেন সেটা বলা দরকার খুব বেশি জরুরি ছিল? নিশ্চয়ই না। তাহলে কারা দিচ্ছে, কেন দিচ্ছে, কোন বর্ডারের কাছে অবস্থানকারী বিএনপি নেতা এই বক্তব্য দিচ্ছে, ভারত থেকে কত দূরের লোকটা অবস্থান করছে সেখান থেকে দিচ্ছে, সেটার বিশ্লেষণ করলেই পারবেন। এই যে চাঁপাইনবাবগঞ্জের এমপি, সাবেক এমপি ছিলেন 2018 সালেও যখন বিএনপির অন্য কেউ এমপি হতে পারলেন না, তখন সেখান থেকে কিন্তু যারা এমপি হয়েছেন, সেই হারুন, তিনি কিন্তু শপথ নিয়েছিলেন এবং সংসদে ছিলেন। সেই হারুন সাহেবরাই 5ই আগস্টের পরে বলছেন ওই আওয়ামী লীগের ভাষায় যে আওয়ামী লীগ একটি কাজ ভালো করেছে, সেটা হচ্ছে এই দেশে যুদ্ধাপরাধীদের বিচার, শেখ হাসিনা যেটা চালু করেছে ওই বিচার আমাদেরকেও চলমান রাখতে হবে। জামাতকে এবং এই দলের বা আরো যারা আছে তাদেরকে কটূক্তি করতে গিয়ে এই কথা বলছে। তার মানে শেখ হাসিনার তৈরিকৃত জিনিসটা জারি রাখার জন্য ভারত কিন্তু বসে নেই, তারা কিন্তু কাজ করছে। আপনি শেখ হাসিনা চলে গিয়েছে তাই বলে যে এই ন্যারেটিভ বন্ধ হয়ে যাবে এমনটা না। নতুন ন্যারেটিভ আবার এই শেখ হাসিনার আদলেই অন্য মাধ্যমে তৈরি করানো হবে। ঠিক একই উপায় এখন বিএনপিকে কলঙ্কিত করে লাভ নাই। বিএনপি বিশাল একটি দল, একজন ব্যক্তি বলেছে, তাতে কি হয়? তাহলে এনসিপিকেও এই পথে নামাও, এনসিপিকেও এই তথ্যটা ধরিয়ে দাও, এনসিপিকেও তাদের কোনো না কোনো নেতার মাধ্যমে এই সাবজেক্টটা ধরিয়ে দাও, যাতে এই সাবজেক্টটা নিয়ে তখন কি হবে,
সামষ্টিকভাবে সমস্ত রাষ্ট্রই তো বলছে এদের বিরোধিতাকারী, বিএনপি বলছে, আওয়ামী লীগ বলছে, এনসিপি বলছে, বাকিটাকে। তাহলে এই আসলেই এই দলটি খারাপ, এই নেতারা খারাপ। এই যে একটা মাস্টার প্ল্যান নিয়ে বাংলাদেশে নেমেছে, আর কিছু অবুঝ শিশু যারা বাংলাদেশের সম্পর্কে, বাংলাদেশের মূল ক্ষতির জায়গাটাকে নিরূপণ করতে পারে না, তারা এগুলো আবার তালি দিচ্ছে, মজা নিচ্ছে, আনন্দ পাচ্ছে। এবং কিছু শুভাকাঙ্ক্ষীও আছে যারা এটাকে বলার চেষ্টা করে, হ্যাঁ এটা স্বীকার করলেই তো হয়, এটা বললেই তো হয়। আরে একটা অন্যায়ভাবে আমার উপরে চাপিয়ে দিয়ে তুমি বলছো আমি অপরাধী। যুদ্ধকালীন সময়ে একজন ব্যক্তি যুদ্ধের পক্ষে থাকা বিপক্ষে থাকা অপরাধের কিছু নয়। পক্ষের ব্যক্তিও রাষ্ট্রের কল্যাণই পক্ষে থাকে, বিপক্ষের ব্যক্তিকেও তিনি একটি মানে দেশের স্বার্থেই তিনি বিপক্ষে থাকে। আজকে যেমন চিটাগাংয়ের অনেকে স্বাধীনতা চায়, তারা স্বাধীনতা চায়, আমার কাছে কিন্তু তিনি স্বাধীনতার চাওয়া মানে দেশদ্রোহী। এটা যখন স্বাধীন হয়ে যাবে, যারা তখন স্বাধীনতার পক্ষে থাকবে তারা কিন্তু আপনার ওই বিপক্ষের শক্তিকে দেশদ্রোহী বলে গালি দিবে। কিন্তু দুই পক্ষই কিন্তু স্বাধীনতা রক্ষা এবং নতুন স্বাধীনতা পাওয়ার জন্যই আন্দোলন করেছে। আমি এই লম্বা আলোচনায় যেতে চাই না, আমি সংক্ষেপে যেটা বলতে চাই, মানবতা বিরোধী কোনো অপরাধ তৎকালীন সময়ে যাদেরকে এখন বলা হয় একজনেও করে নাই। সেই লোকগুলোকে স্বীকার করতে হবে যে তারা মানবতা বিরোধী অপরাধ করেছে, তারা ওই সময় এটা ভুল করেছে, এই করেছে, সেই করেছে। আমার জানা মতে অধ্যাপক গোলাম আজম সাহেব সহ সিংহভাগ নেতারা বহুবার স্বীকার করে বক্তব্য দিয়েছেন, ব্যাখ্যা দিয়েছেন কেন তারা তৎকালীন সময়ে পাকিস্তানের বিভক্তিটাকে মানে ভিন্ন আঙ্গিকে দেখার চেষ্টা করেছে এবং তারা কেন ভয় পেয়েছে, তা আজ 53 বছর পরে পূর্ণ হতে চলেছে। ভারত যে গত 16 বছর পর্যন্ত জুলুম নিপীড়ন চালিয়েছে বাংলাদেশের উপরে, পাকিস্তানও এতটা নিপীড়ন চালাতে কোনোদিন পারে নাই। কারণ তৎকালীন সময়ের আমার আয় ব্যয় বাণিজ্য সবকিছুই ছিল সীমিত। এখন এই টেকনোলজির যুগে আমার দেশের সবকিছু কি কেড়ে নিয়েছে পার্শ্ববর্তী দেশ। আমার বাক স্বাধীনতা নাই, নির্বাচন নাই, আমার দেশের অর্থনীতি নাই। বিদেশের লোকেরা এখানে, ওদের দেশের লোকেরা চাকরি করে রেমিটেন্সের সর্বোচ্চ ওর দেশে ইনকাম করছে আমার দেশের টাকায়, অথচ আমার দেশে চাকরি নাই, বাকরি নাই। তো অত শোষণ করেছে সবচেয়ে বেশি। তো ভারত যখন দেখলো যে পাকিস্তান স্বাধীন হয়ে, বাংলাদেশ স্বাধীন হয়ে আসলো পাকিস্তান থেকে, তারপরেও এই দেশের জনগণ পাকিস্তান বিরোধী না, কিন্তু হঠাৎ করে ভারত বিরোধী। এখন এই ভারত বিরোধিতাটাকে নতুন করে আবার পাকিস্তান বিরোধিতা বানিয়ে দাও, এবং সেই বানিয়ে দেওয়ার জন্য এই যুবক তরুণদেরকে নামিয়ে দাও, এনসিপিকে নামিয়ে দাও, অন্য যারা আছে তাদেরকে উৎসাহ জুগিয়ে দাও, ওই যে ফজলুর রহমান আছে ওদেরকে নামিয়ে দাও। নামিয়ে দিয়ে আপনার এই বাংলাদেশের একদিকে ঐক্য বিনষ্ট করবে, অন্যদিকে আপনার দেশে ঠিক শেখ হাসিনা যেটা চেয়েছে গত 16 বছর, সেই একই জিনিস আবার জিয়ে রাখবে, জিয়ে রেখে তাদেরকে কোণঠাসা করার একটি নতুন পায়তারা শুরু করবে। আমি ভালো করে জানি যে আহাম্মকি তো এই দেশের অন্তত পক্ষে আওয়ামী লীগ ব্যতীত আর কোনো রাজনৈতিক দল করার কথা না। 14 দল যারা আওয়ামী লীগের দোসর ছিল, ওরা ছাড়া তো নতুন করে এত বড় আহাম্মকি কেউ সাজার কথা না। যে একটা স্লোগানের উপর ভিত্তি করে 5ই আগস্ট হলো আমার, যে বাংলাদেশটা আমরা আজকে নতুন করে স্বাধীন পেলাম, সেটা এই শেখ হাসিনার পরশ্রী কাতরতা, যুদ্ধাপরাধী ইস্যুটাকে নিয়ে মিথ্যা বানোয়াট ছড়ানো, রাজনীতিবিদদেরকে জুলুম করা, অত্যাচার করা, গুম করা, ফাঁসি দেওয়া, এই সব কিছুর সামষ্টিক জায়গা থেকেই আমরা বিজয় পেয়েছি। সেইটাকে কোনো আহাম্মক ছাড়া সেই একই জিনিস আবার টেনে এনে মাঠে ময়দানে বক্তব্য দিয়ে নিজেদের মধ্যে দূরত্ব সৃষ্টি করে না। তাহলে এরা কেন করছে? এই ফান্দে আমরা এখন সবাই পড়ে গিয়েছি। বাংলাদেশের আজকে নতুন করে এই রাজনীতিও যাতে টিকতে না পারে, সেজন্য আপনারাই আপনাদের পায়ে কুড়াল মারার জন্য আপনাদেরকে শত্রু বানিয়ে দেওয়া হয়েছে। জামাতেরও শত্রু বানিয়ে দেওয়া হয়েছে, বিএনপিরও শত্রু বানিয়ে দেওয়া হবে কয়েকদিন পরে সমগ্র দেশবাসীরও। তো তরুণরা যে নতুন করে জাগবেন, নতুন উদ্যমে পথ চলবেন, আপনার পথ চলাটাকেও রুদ্ধ করে দিচ্ছে। একদিকে আপনাকে ব্যবহার করা হচ্ছে, আপনাকে বুঝানো হচ্ছে তোমরাই নেক্সট জেনারেশন, তোমরাই বাংলাদেশ, তোমরাই সবকিছু পাবা, আসলে একটি মূলা ঝুলিয়ে রাখছে। অন্যদিকে আপনি এদের বিরুদ্ধে নামে এদের সাথেও সম্পর্ক নষ্ট করে নতুন যে একটা সম্ভাবনার রাষ্ট্র, সেটাও নষ্ট করে ফেললেন। তার মানে বিএনপি, জামাত সহ অন্য যারা আছে সবার মধ্যে একটা কাদা ছড়াছড়ি অবস্থা।
আওয়ামী লীগ এখন নকটাকায়, বিদেশ বসে ওরা এখন নকটাকায়। স্টারলিংকের ইন্টারনেটের কারণে জাতীয় স্বার্থ বিঘ্ন হবে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব। মঙ্গলবার 20 মে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। ফয়েজ আহমেদ তৈয়ব বলেন, আমরা দুটি নিরাপত্তার বিষয় রেখেছি। একটি হচ্ছে স্টারলিংকের লোকাল গেটওয়ে ব্যবহার করতে হবে, অর্থাৎ তাদের স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন তৈরি করতে হবে এবং সেই গ্রাউন্ড স্টেশনের মাধ্যমে গেটওয়ে হয়ে ইন্টারনেটে যাবে। আমরা বলছি তারা চাইলে বিকল্প হিসেবে বিদেশি গেটওয়ে রাখতে পারবে, কিন্তু অ্যাক্টিভ ডিভাইস মনিটর করার জন্য, সেখান থেকে রাজস্ব আয়ের জন্য এবং একই সঙ্গে বাংলাদেশে যারা লাইসেন্স গেটওয়ে আছে তাদের স্বার্থ রক্ষার জন্য লোকাল গেটওয়ে ব্যবহার করতে পারবে। সেখানে এলআইসি বসাতে হবে, অর্থাৎ আমাদের আইনে জাতীয় নিরাপত্তার জন্য যে ইন্টারটেপ বিধান আছে, আন্তর্জাতিক টেলিযোগাযোগ সংস্থা থেকে সেই কমপ্লিমেন্টস মানতে হবে। তিনি আরো বলেন, পাশাপাশি অনুমোদিত ডিভাইস যাতে আমাদের সীমান্তের ভেতর না প্রবেশ করতে পারে, বিশেষ করে সীমান্তবর্তী অঞ্চলের বিভিন্ন এলাকায়। সেজন্য আমরা বলেছি ডিভাইসগুলোর জন্য এনওসি নিতে হবে।